কোথায় আছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি নিয়ন্ত্রণহীন স্যাটেলাইট? চলে যাব আমরা লাইভ ট্র্যাকিংয়ে, তবে তার আগে এই স্যাটেলাইট সম্পর্কে জেনে নেব কিছু তথ্য। আপনাদের মনে আছে যে কয়েক হাজার কিলোগ্রাম ওজনের বিশাল এক অকেজো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ধেয়ে আসছিল পৃথিবীর দিকে। নিয়ন্ত্রণহীন অকেজো স্যাটেলাইটটি নিয়ে বেশ চিন্তায় পড়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা, কারণ স্যাটেলাইটটি পৃথিবীতে ফিরে আসার কথা থাকলেও নিরাপদে অবতরণের কোনো সুযোগ ছিল না তার। আর প্রথম দিকে জানা যাচ্ছিল না যে কবে নাগাদ স্যাটেলাইটটি আছড়ে পড়বে। তবে আজ ভারতীয় সময় রাত্রি 9:20 দিকে প্রবেশ করার কথা পৃথিবীর বায়ুমণ্ডলে। পৃথিবীর ভূমি, মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য 1995 সালে ERS-2 নামের স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল। প্রায় 30 বছর ধরে আমাদের গ্রহের উপরে ঘুরে বেরিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই স্যাটেলাইটটি। 2267 কিলোগ্রাম ওজনের স্যাটেলাইটটি এ মাসের মাঝামাঝি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কথা ছিল। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অংশ অংশবিশেষ কোনো না কোনো সাগরে আছড়ে পড়বে। মহাকাশ থেকে আসা ধ্বংসাবশেষের মাধ্যমে আহত হওয়ার ঝুঁকি 10,000 কোটি ভাগের 1 ভাগ হওয়ায় এ নিয়ে আতঙ্কিত হতে মানা করেছেন তারা। এখন প্রশ্ন হলো, এটি কখন আছড়ে পড়বে? মনে করা হচ্ছে যে ভারতীয় সময় রাত্রি 9:20 নাগাদ বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং সমুদ্রেই এটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে আছড়ে পড়বে। কোনো সম্ভাবনা নেই ক্ষয়ক্ষতির। ERS-2 স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 2। 1995 সালের 21শে এপ্রিল উৎক্ষেপণ করা হয়েছিল। ভূপৃষ্ঠ থেকে 487 মাইল দূরে অবস্থান করতে শুরু করেছিল সে সময় ইউরোপের তৈরি সবচেয়ে আধুনিক পর্যবেক্ষণ মহাকাশ যান ছিল এটি। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো। 2011 সালের পর ERS-2 স্যাটেলাইট আর ব্যবহার করা হয়নি। এজন্য স্যাটেলাইটটিকে নির্ধারিত কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয়। ইউরোপীয় স্পেস এজেন্সি এক বার্তায় জানিয়েছে স্যাটেলাইটটি পৃথিবীর কোথায় আছড়ে পড়বে তা সঠিকভাবে অনুমান করা অসম্ভব, আর তাই খুব নিবিড়ভাবে স্যাটেলাইটটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরে ভূপৃষ্ঠ থেকে 50 মাইল উপরে থাকা অবস্থায় স্যাটেলাইটটির বেশিরভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিছু টুকরো পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারে। এসব টুকরোয় কোনো বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না। ERS-2 স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বা নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। স্যাটেলাইটের ব্যাটারি শেষ হয়ে গেছে, কোনো ফুয়েল নেই এর মধ্যে। যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশ অনেক আগেই অকেজো হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব লাইভ ট্র্যাকিং কোথায় আছে সেটি। তো চলে এসেছি আমরা লাইভ ট্র্যাকিংয়ে এবং আপনাদেরকে লাইভ ট্র্যাকিংয়ের সাইটে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ERS-2 এবং এটি রিএন্ট্রি হতে চলেছে। রিএন্ট্রি মনে করা হচ্ছে এখন থেকে শুরু করে 4 ঘন্টা 48 মিনিট 7 সেকেন্ড 6 সেকেন্ড বাকি। এটি রিএন্ট্রি করার পর কিন্তু এখনও অবধি বলা যাচ্ছে না ঠিক কোন জায়গাতে প্রবেশ করবে। তবে এটি পৃথিবীর খুব কাছাকাছি অ্যাটমসফিয়ারের উপরই ঘোরাঘুরি করছে এবং আস্তে আস্তে করে রিএন্ট্রি হবে। মনে করা হচ্ছে আফ্রিকার উপর থেকে রিএন্ট্রি সে করতে পারে। তারপরে তার টার্গেট এরিয়ার মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর, খানিকটা আটলান্টিক মহাসাগরও রয়েছে। তবে সম্ভাবনা সবথেকে বেশি উজ্জ্বল হচ্ছে প্রশান্ত মহাসাগরের উপরে সে পড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল লাইভ ট্র্যাকিং এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রিএন্ট্রি হয়ে গেছে। একে তো কন্ট্রোল করা যাবে না, তাই এটি সমুদ্রে এসে পড়বে। তবে যেটা বললাম, ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা থাকছে না। তো আমরা এই বিষয়ের উপরে নজর রাখবো এবং আপনাদেরকে জানাবো যে কোথায় আছড়ে পড়লো বা তার শেষ পরিণতি কি হলো সমস্তটা। আর এই নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। যাই হোক, এটা ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। সন্ধ্যেবেলায় আবার সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় দেখা হচ্ছে। অনেকগুলো অসাধারণ খবর থাকছে সান্ধ্যকালীন মহাকাশ আড্ডায়। তো আপাতত এই অবধি। সবাই সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।